বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্যে। প্রিয় দর্শক, তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার যাত্রা শুরু করলো। গতকাল বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত শপথ গ্রহণের মধ্য দিয়ে নতুন সরকার যাত্রা শুরু করলো। প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার মন্ত্রিসভায় তাকে সহ মোট সদস্য সংখ্যা 50, তার মধ্যে 25 জন পূর্ণমন্ত্রী এবং 24 জন প্রতিমন্ত্রী। কোনো উপমন্ত্রী নেই এই মন্ত্রিসভায়। 2 জন নারী সদস্য আছেন এবং সব মিলিয়ে প্রায় প্রত্যেক মন্ত্রী একাধিক মন্ত্রণালয়ের দায়িত্বে, একইভাবে প্রতিমন্ত্রীরাও একাধিক মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, 2-1টি ছোটোখাটো ব্যতিক্রম বাদ দিয়ে। এর আগে গতকাল সকালে ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। প্রথমে বিএনপির নির্বাচিত সদস্যরা শপথ গ্রহণ করেন, তারপরে জামায়াত ইসলামী এবং এনসিপি সদস্যরা এবং স্বতন্ত্র সদস্যরা শপথ গ্রহণ করেন। তবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ করেননি, যদিও জামায়াত ইসলামী এবং এনসিপি সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন। এবং আমরা জানি যে গতকাল আদালতে একটি রিটও হয়েছে গণভোটের ফলাফল বাতিলের জন্যে। সব মিলিয়ে এই সব বিষয় নিয়ে কথা বলবার জন্য এবং এর সঙ্গে আনুষঙ্গিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য 2 জন সিনিয়র সাংবাদিক আমাদের সঙ্গে রয়েছেন। আমার বায়ে বসা আছেন সিনিয়র সাংবাদিক সম্পাদক আবু সাইদ খান এবং আমার ডানে রয়েছেন বাংলা দৈনিক যুগান্তরের সহকারী সম্পাদক মাহবুব কামাল। স্বাগত আপনাদের 2 জনকে তৃতীয় মাত্রায়। আবু সাইদ খান, আপনাকে দিয়ে শুরু করতে চাই। কেমন হলো মন্ত্রিসভা? তো যে পরিচিত মুখ এবং যাদেরকে আমরা বিভিন্ন সময় আন্দোলনে দেখেছি, এমন পরীক্ষিত লোকেরা সামনে আছে, এটা একটা আশার ব্যাপার। মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থানীয় সরকার। তো আমরা দেখি দলের মহাসচিবরা দীর্ঘদিন ধরে স্থানীয় সরকারের দায়িত্ব তারা গ্রহণ করতেন। একমাত্র ব্যতিক্রম ছিল গত ক্যাবিনেটে তাজুল ইসলাম। আর এর বাইরে সবসময় যেমন আব্দুল জলিল, আব্দুল মান্নান ভূঁইয়া, এবং সবসময় আমরা এটা দেখেছি। তবে সেইটা একটা ভালো সিলেকশন। বাণিজ্য সংশ্লিষ্ট বিষয়ে আমির খসরু মাহমুদ চৌধুরীও যোগ্য। উনি বাণিজ্য পানি, উনি অবশ্য অর্থ এবং পরিকল্পনা এটাও একটা বিষয়ে যোগ্য ব্যক্তি। বাণিজ্য মন্ত্রণালয়ের খন্দকার আব্দুল মুক্তাদির, একই সঙ্গে শিল্প, বস্ত্র পাট, বাণিজ্য একসঙ্গে খন্দকার আব্দুল মুক্তাদির। তো এইভাবে দেখেছি। তবে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে মনে হচ্ছে যে আমি এটা বুঝতে পারি না যে আসলে তো সিজন পলিটিশিয়ানদের ভিতরে পররাষ্ট্রমন্ত্রী হওয়া উচিত। কেন পররাষ্ট্রমন্ত্রী মানে এই না যেটা প্রতিমন্ত্রী আছেন শামা ওবায়েদ, সেইটা আছেন, কিন্তু মূল মন্ত্রীটা হওয়া উচিত ছিল। কেননা এটা রাজনীতিকভাবে আমরা অতীতেও দেখেছি, ধারণা যে টেকনোক্র্যাটরা বোধহয় এটা একটু ভালো করেন, কিন্তু আমরা অতীতে দেখেছি আসলে রাজনীতিবিদরাই তারা রাজনীতিবিদদের সাথে সম্পর্ক করতে পারেন, এটা রাজনীতির বিষয়। তো এই বিবেচনায় তো তারপরে আমি জানি না। আরেকটা হল খলিলুর রহমান সম্পর্কে আমি জানিও না, তার সম্পর্কেও যথেষ্ট ধারণা আমার নেই। তো এইটা একটা বিষয়। তবে প্রফেসর ইউনূসের সরকার থেকে, মানে সরকারে ছিলেন এমন একজনকে পাওয়া গেল, যিনি একজন পাওয়া গেল। তো ওই মানে ইউনূস সরকারের কোটা থেকে নিরাপত্তা উপদেষ্টা ছিলেন। আচ্ছা, যা হোক, এখন যে জিনিসটা হচ্ছে যে 2টা জিনিস ভালো লেগেছে, যে একদিকে সিনিয়ররা তারা পূর্ণমন্ত্রী এবং প্রতিমন্ত্রী হিসাবে জুনিয়র এসছেন, এবং শরিকদেরকেও জায়গা দেওয়া হচ্ছে। নূর হক নূর, ববি হাজ্জাজ, এবং 3 জন শরিককে। ববি হাজ্জাজ অবশ্য জয়েন করে ধানের শীষে নির্বাচন করে, তার পার্টি আছে। যা হোক, তারপরে 3 জন তো প্রতিমন্ত্রী দায়িত্ব দেওয়া হচ্ছে এবং তারা 3 জনই তরুণ এবং আন্দোলনে তারা সক্রিয় ছিলেন, মাঠে ছিলেন, সেই দিক দিয়ে ভালো। আর একটা হচ্ছে যে সামগ্রিক বিচারে তো সংখ্যালঘু এবং নারীদের প্রতিনিধিত্ব আছে, কিন্তু সংখ্যালঘু আর নারীদের তো আমাদের রাজনীতিতে তো পার্টিসিপেশনই কম। নির্বাচনেও তাদেরকে সেইভাবে তাদের পার্টিসিপেশন ছিল। পাহাড় থেকে, মানে ইন্ডিজিনিয়াস কমিউনিটি থেকে একজন, হিন্দু সম্প্রদায় থেকে একজন, নারী 2 জন। নারী 2 জন না 3 জন নারী? না, 2 জনই তো, আফরোজা খান রিতা এবং শামা ওবায়েদ। ও 3 জন। ফারজানা শারমিন পুতুলও আছে। 3 জন নারী তো হিসেব পেয়েছেন। তো সেই দিক থেকেও আমার মনে হয়, তা আমার কাছে যেটা বিবেচনা, যে সংখ্যালঘু, আদিবাসী এবং নারীদের আরও প্রতিনিধিত্ব থাকা দরকার। কেননা তারা তো, নারীরা তো সমাজের অর্ধেক। তো সেই জায়গা থেকে আমরা নিশ্চয়ই আশা করতে পারি। তো ভবিষ্যতে বিষয়গুলো বিবেচনায় রাখবেন।
আর অন্য যারা আছে এবং বেশ কিছু নতুন মুখ আছে, বেশ কিছু অপরিচিত মুখ আছে, একেবারেই অপরিচিত সবাইকে সেরকম। চিনি না, ইয়াং এবং স্মার্ট অনেকে আছেন। মিলন, এহসানুল হক মিলন, তিনি তো মিলন এ তো প্রতিমন্ত্রী হিসাবে খুবই ভালো করেছিলেন। এবার তো শিক্ষামন্ত্রী হয়েছেন। সেই সময় তার সময় আমার মনে হয় যে টুকাটুকি নকল প্রতিরোধ করতে পেরেছিলেন। সেই জায়গা থেকে তাকে শিক্ষামন্ত্রী দেয়া এটা একটা ভালো হয়েছে। তো এই সব বিবেচনা আমার কাছে মনে হচ্ছে যে মন্ত্রী পরিষদ তো তার সক্ষমতার মধ্য দিয়ে এবং রাজনীতির বিবেচনা এটা হয়েছে। এবং আমরা তো দেখি কোনো সরকার এক এলাকার হয়ে যায়, এবার কিন্তু সেটা হয় না। যেমন এমনকি অন্তর্বর্তী সরকার ও একটা অঞ্চলের সরকার হয়ে গিয়েছিল। তো এটা নিয়ে বহুত আলাপ আলোচনা। এবং এমনি সাইজ, মন্ত্রিসভার সাইজ সম্পর্কে আপনার বক্তব্য? তো ঠিক আছে, 50 আগের তুলনায় ছোটই, কিন্তু এখন হলো যে পরে তো বেড়ে যায়, আমি জানি না এটা পরে বেড়ে যাবে কিনা। আমার মনে হয় যে এটা ঠিক আছে। আর একটা হলো যে একেবারে এর চেয়ে কম করাও সম্ভব না, কেননা তো অ্যাকোমোডেট করার বিষয় আছে, তাদের নেতা কর্মীদেরকে অ্যাকোমোডেট করার বিষয় এবং চালানোর বিষয়ও রয়ে গেছে। তো সব কিছু মিলে আমার মনে হয় যে মন্ত্রী পরিষদ এটা অনেক গ্রহণযোগ্য হয়েছে। এবং সেখানে এরপরে হচ্ছে তাদের পারফর্ম করার বিষয়, যে কে কেমন পারফর্ম করবেন সেটা দেখবার বিষয়। তো আপাতত আমরা এই মন্ত্রী পরিষদকে মানে গ্রহণযোগ্য এবং বিভিন্ন দিক বিবেচনায় করা হয়েছে বলে আমরা তাদেরকে এই ব্যাপারে তাদেরকে মানে ভালো নাম্বারই দেওয়া যায়। ওকে, থ্যাংক ইউ। মিস্টার মাহবুব কামাল। আমার মনে হয় যে মিনিস্ট্রিটা প্রায় সব সাইডই কভার করছে। হ্যাঁ, যেমন একটা তো তারেক রহমানের কমিটমেন্ট ছিল যে উনি এক ধরনের জাতীয় সরকার করবেন, একটা ঐকমত্যের সরকার করবেন, সেটা করা হয়েছে, কারণ ভিন্ন দলেরও মন্ত্রিত্ব দেয়া হয়েছে। আরেকটা হলো যে এখানে এবং একটা বিষয় বোধহয় যদ্দূর আমি এখন পর্যন্ত যেটুকু বুঝতে পারছি যে একমাত্র প্রতিরক্ষা মন্ত্রণালয়টা নিজের কাছে রাখা ছাড়া অন্য কোনো মন্ত্রণালয় তিনি রাখেননি। অতীতে দেখা যায় যেমন জ্বালানি মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ, এগুলো সব প্রধানমন্ত্রীর কাছে থাকতো, গুরুত্বপূর্ণ 2-4টে মন্ত্রণালয়। তো তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে সম্ভবত একটা মন্ত্রণালয় নিজের হাতে রেখেছেন, প্রতিরক্ষা। জি। তো একটা তো হলো যে মানে ভিন্ন মতেরকে অ্যাকোমোডেট করছেন, জোনায়েদ সাকি, তারপরে নূর ইত্যাদি। 2 নম্বর হচ্ছে জেন্ডার ইস্যুটাও অ্যাড্রেস করা হয়েছে, নারী আছে। তারপরে ধরেন যে রিলিজিয়ন কভার করা হয়েছে, এখানে তো মাইনরিটি আছে। তারপর উনি যে অ্যাড্রেসটা করছিলেন আফটার হিজ রিটার্ন ফ্রম লন্ডন, যে পাহাড় এবং সমতল, সেটাও অ্যাড্রেস করা হয়েছে। ইট কাভার্স মানে অল সাইডস আমি বলব। তো এখানে এই সাইজটা নিয়ে আমি একটু বলি। সাইজটা যে ছোট হলো এইটা কিন্তু একদিক থেকে ভালো আমি বলি, কারণ হচ্ছে মাথা ভারী করলে এটা হোয়াইট এলিফেন্ট হয়ে যায়। হ্যাঁ, যে এবং মন্ত্রণালয় বন্টন দেখে আরেকটা জিনিস লক্ষণ মনে হচ্ছে যে মন্ত্রণালয়কে কমিয়ে আনবার যে সুযোগ বা অনেকের প্রস্তাব, সেটা হয়তো এই এখানে বন্টনের ধরন দেখে বোঝা যায় যে কিছু কিছু মন্ত্রণালয়, যেমন একজনকে উনি বাণিজ্য, শিল্প, বস্ত্র, পাট দিয়েছেন, সড়ক, সেতু, রেলপথ, নৌপরিবহন একজনকে দেওয়া হয়েছে, এরকম দেখলে বোঝা যায়। অর্থ পরিকল্পনা একজনকে দেওয়া হয়েছে, মানে একটু সিস্টেমেটিক করা হয়েছে এবং এগুলোকে চাইলেই আসলে মন্ত্রণালয় বা সরকারের আকার ছোট করে ফেলা যায়। হ্যাঁ, এবং আমাকে আকার ছোট হওয়াই উচিত। আমি মাথাভারী মন্ত্রিসভা মানে পার্সোনালি আমি মানে লাইক করি না, কারণ এটা হোয়াইট এলিফেন্ট হয়ে যায় আর কি, পুষতে অনেক টাকা লাগে ইত্যাদি, তারপরে এটা রিটার্ন। যাই হোক, এখন একটু মানে মিনিস্ট্রি ওয়াইজ যদি বলি আমি, এটা ঠিক যে সাধারণত মহাসচিব বা জেনারেল সেক্রেটারি লোকাল গভর্নমেন্ট হয়। কারণটা হচ্ছে সম্ভবত এরকম যে যেহেতু মহাসচিব এন্টায়ার দলটাকে লিড করেন গ্রাসরুট লেভেল থেকে, তাহলে যেহেতু লোকাল গভর্নমেন্টের ব্যাপারটা গ্রাসরুটের ব্যাপার, সো সে সাইমালটেনিয়াসলি 2টা কাজ একসাথে করতে পারে। পার্টিও দেখা হইলো, আবার লোকাল গভর্নমেন্টে কেমন হলো এটা দেখা হইলো, এই কারণেই বোধ হয়। তবে লোকাল গভর্নমেন্টের যাকে দেওয়া উচিত তার বয়সটা কিন্তু কম্পারেটিভলি একটু কম হওয়া উচিত, কারণ ওনাকে অ্যাক্টিভ হইতে হয়। মির্জা ফখরুল ইসলাম ইজ টু ওল্ড টু হ্যান্ডেল, আমার কাছে মনে হয়েছে আর কি, যে টু হ্যান্ডেল মানে এভরি নুক অ্যান্ড কর্নার। বাট আবার ওনার দলের মহাসচিব থাকার কারণে গোটা বাংলাদেশ সম্পর্কে একটা ধারণা আছে। হ্যাঁ, ধারণা আছে, বাট
আপনি যখন লোকাল গভর্নমেন্ট করবেন তখন মানে আপনার এনার্জি থেকে শুরু করে আবার আমরা অবশ্যই এটাও বুঝতে পারছিলেন না যে এটা সাময়িক কিনা ওনার এই সেটাও হতে জায়গাটা। পারে। কারণ এখনো পর্যন্ত রাষ্ট্রপতির কে হবেন আমরা নিশ্চিত নই। হতে পারে। স্পিকার, ডেপুটি স্পিকার, সংসদে আদৌ ডেপুটি লিডার কেউ থাকবেন কিনা, এই জায়গাগুলো কিন্তু খালি আছে। হ্যাঁ হ্যাঁ, যাই হোক, এখন আমি দু একটা মন্ত্রণালয়ে বলি, সব তো আর বলা যাবে না। যেমন ধরেন যে শিক্ষা মানে যেটা এহসানুল হক মিনন, হি হ্যাজ প্রুভড হিমসেলফ ওয়ার্দি ইন হিজ লাস্ট টেনিউর। তবে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে আমি নিজে পার্সোনালি এক্সপেক্ট করছিলাম যে ফজলুর রহমানকে দিতে, কারণ উনি ফাইট করছেন, মানে তিনি তো মন্ত্রিসভায় নেই। নেই হ্যাঁ, কেন নেই? উনি তো দীর্ঘ 16 মাস মুক্তিযুদ্ধের স্পিরিট। তবে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় একজন মুক্তিযোদ্ধাকেই দেওয়া সেটা ঠিক হয়েছে, আছে। হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম। ঠিক আছে, ইনিও মুক্তিযোদ্ধা, তো কিন্তু এনার একটা এক্সট্রা আছে, এফোর্ট আছে, সেটা হচ্ছে দীর্ঘদিন উনি মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখার জন্য ফাইট করছেন। এটার একটা মূল্য দেওয়া উচিত ছিল। যাই হোক, এটা তারেক রহমান কী বিবেচনা করছেন উনি জানেন। তবে একটা মন্ত্রণালয় যেটা হচ্ছে ফরেন মিনিস্ট্রি, না, ফরেন মিনিস্ট্রিতে আমার কাছে একটু মানে জিনিসটা ফিশি লাগতেছে আর কি। হ্যাঁ, অনেকগুলো কারণ। একটা হচ্ছে যে গত মন্ত্রিসভায় ছিলেন যেহেতু উনি অনেক বিতর্কিত হয়েছেন, তো আমরা সবাই জানি উনি বিতর্কিত হয়েছেন। তারপরেও ওনাকে কেন নেওয়া হলো এটা আমি বুঝলাম না। কারণ একটা ফ্রেশ থেকে উনি স্টার্ট করতে চাচ্ছেন দেশটাকে। হ্যাঁ, এই ফ্রেশ ইমেজটা একটু আমার মনে হয় হলো। কারণটা হচ্ছে আমি বলি, ফরেন মিনিস্ট্রি আপনার আমাদের জিও পলিটিক্সটাও দেখবে, ঠিক আছে? এবং জিও পলিটিক্সের চ্যালেঞ্জ, এটা খুব বড় ধরনের চ্যালেঞ্জ এখন। যেমন আগের স্টেক হোল্ডারের চাইতে নতুন দুটো অ্যাক্টর বের হয়েছে, একটা টার্কি এবং একটা পাকিস্তান। সো ফরেন মিনিস্টার হ্যাজ টু হ্যান্ডেল মানে 3 big powers, 2 big powers, 1 semi big power, ইন্ডিয়া, চায়না, আমেরিকা, এবং দিস নিউ টু। এবং এগুলোকে হ্যান্ডেল করা, এটা আমি জানি না এটা মানে কোনো এজেন্ডা ভিত্তিক নিয়োগ হয়েছে কি না, এটা আমার কাছে একটু রহস্যপূর্ণ এটা। হ্যাঁ, আমি কোনো প্রেসক্রিপশন থেকে হলো কি না, এবং যদি কোনো প্রেসক্রিপশন থেকে হয় তাহলে এটা আনফর্চুনেট, এবং ইট উইল মেক ট্রাবল যদি হয়। দেখা যাক কি মানে আসলে ব্যাপারটা কি। তবে একটা ঠিক, মানে আমাদের দেশে এখানে একটা কিন্তু আপনাদের স্মরণ করবার কথা। প্রথমত তো অনেকেই বলছিলেন যে এই সরকারের কেউ যেন এই সরকারে না থাকে, নতুন সরকারে, বাট একজন তো আসলেন। কিন্তু একটা বিষয় স্মরণ করবার কথা যে বিএনপি কিন্তু একসময় ডক্টর খলিলুর রহমানের পদত্যাগ চেয়েছিলেন নিরাপত্তা উপদেষ্টার পদ থেকে, এবং আমরা এটাও জানি যে সেই পদত্যাগ চাইবার পরেই লন্ডনে যখন প্রফেসর মোহাম্মদ ইউনূস এবং তারেক রহমানের মধ্যে বৈঠকে, সেই বৈঠকে কিন্তু তিনি ছিলেন। এখানে একটা আন্ডার কারেন্ট আছে, আমরা এটা আন্ডার কারেন্টটা আমরা ধরতে পারতেছি না, মানে পার্সোনালি আমি এবং আমরা আবার উনি নিরাপত্তা উপদেষ্টা থাকাকালীন আমাদের সশস্ত্র বাহিনীর নেতৃত্বের সঙ্গে ওনার একটা দূরত্ব, সেটাও কিন্তু মোটামুটি ভাবে করিডোরে খুবই আলোচনার মধ্যে ছিল। তখন তো ওই যে আমাদের তো মানে আর্মি চিফ তো বলছিলেন যে নো ব্লাডি করিডোর, রিমেম্বার। তো এইটা আন্ডার কারেন্টটা আমি ঠিক বুঝতে পারতেছি না। যাই হোক, এভরিথিং উইল বি ক্লিয়ার। হ্যাঁ, তবে এইটা ঠিক যে আমাদের দেশে তো আলটিমেটলি একটা সিঙ্গেল অথরিটি তৈরি হয়ে যায়, প্রাইম মিনিস্টার বিকামস দ্য সিঙ্গেল অথরিটি, মানে যেগুলি সেন্সিটিভ ইস্যু। হ্যাঁ, সেন্সিটিভ ইস্যুতে প্রাইম মিনিস্টারকে সারপাস করে কাজ করা ডিফিকাল্ট আমাদের দেশে আর কি। তো সেদিক থেকে দেখা যাক মানে কোন পয়েন্ট অফ ভিউ থেকে ওনাকে নেওয়া হয়েছে, এটা দেখতে চাই। তো মিনিস্ট্রি সম্পর্কে আমি 2-1 কথা বলি, সেটা হচ্ছে আমার পার্সোনাল যেগুলো, সেটা হচ্ছে যে মানে যারা এই নতুন যাদেরকে নেওয়া হয়েছে না, এই তারা, এবং আমরা গত আমরা যদি 54 বছরের ট্র্যাক রেকর্ড দেখি আর কি, তাহলে আমরা দেখব যে আওয়ার মিনিস্টার্স আর নট কেপেবল এনাফ টু ডিকটেট আওয়ার ব্যুরোক্রেসি, এবং যে কারণে অনেক সমস্যা তৈরি হয়। এবং ব্যুরোক্রেসি তাদের ক্লাস ইন্টারেস্টের কারণে নানা রকম জিনিস পার্সু করে, এবং তারা পলিটিশিয়ানদের এক ধরনের মানে ঘোল খাওয়ায়। এই শব্দটা আমি ঘোল খাওয়াই বলতেছি আর কি। তো যদি পলিটিক্যাল লিডারশিপ যদি ব্যুরোক্রেসিকে ডিকটেট করতে না পারে, তাদেরকে যদি কমান্ড করতে না পারে, তাহলে অনেক সমস্যা।
এবং সেই কারণে আমি বলবো যে আমাদের যারা মিনিস্টার হয়েছেন বা বিশেষ করে নতুন যারা হয়েছেন তাদের একটু লেখাপড়া করা দরকার এবং পার্লামেন্টের ডেমোক্রেসি কীভাবে চলে, পার্লামেন্ট কীভাবে চলে, কীভাবে আইন তৈরি করতে হয়, যার যার সেক্টরে একটা সাবজেক্টের উপর একটা কমান্ড থাকতে হবে, তা না হলে কিন্তু ঘোল খাওয়া হবে। এবং এটা যেমন ইন্ডিয়াতে কি হয়, ইন্ডিয়াতে মানে ব্যুরোক্রেসির কোনো মূল্য নাই, পলিটিশিয়ানস অলওয়েজ ডিকটেট এভরিথিং। হ্যাঁ, এবং যেহেতু পলিটিশিয়ানরা ওখানকার শিক্ষিত এবং ওরা মানে নলেজেবল, প্লাস হচ্ছে ওদের একটা এফোর্ট আছে। আমাদের এখানে তো এফোর্ট নেই, লেখাপড়া কেউ করে না, হ্যাঁ, খালি বক্তৃতা দিয়ে বেড়ায়। সো এই জিনিসটা খেয়াল রাখতে হবে, মানে ব্যুরোক্রেসিকে কন্ট্রোল করার মতো যে টেকনিক্যাল নোহাউ এবং নলেজ, এইটা রপ্ত করতে হবে, যে এটার কোনো বিকল্প নাই। আর 2 নম্বর হচ্ছে অ্যাটিটিউডের একটা চেঞ্জ আনতে হবে। আমি বলি যে এই তারেক রহমান যেহেতু দীর্ঘদিন ওয়েস্টার্ন সোসাইটিতে ওনার অনেক ম্যাচুরিটি আসছে দেখতেছি আমরা, তো মন্ত্রীদেরও এইসব অ্যাটিটিউড অ্যাডপ্ট করতে হবে। হ্যাঁ, তাদের প্রাইম ওনার পেসে চলতে হবে। হ্যাঁ, ওনাকে ফলো করতে হবে। হ্যাঁ, এটা বয়স বেশি হোক আর কম হোক। হ্যাঁ, যেমন ধরেন মানে মিনিস্টার কি, মিনিস্টার তো ট্রু মিনিস্টার ইজ এ সার্ভেন্ট, নট মাস্টার। আমাদের এখানে তো মিনিস্টার মাস্টারই করে। হ্যাঁ, তাদের একটা গোষ্ঠী থাকে, একটা ক্লোজ অ্যাসোসিয়েট থাকে, তাদের উপরে নির্ভর করে তারা মানে কি কাজকাম চালায়, এবং যে মানে বাল্ক অফ পপুলেশন, যে মানে হিউজ মেজরিটি যেটা আর কি, সেদিকে তাদের খুব ভ্রুক্ষেপ আসে বলে আমরা মনে করি, ক্লোজ অ্যাসোসিয়েট নিয়ে তারা থাকে। তো এই জিনিসটা তাদের খেয়াল রাখতে হবে যে কি বলে যে না, তাদের মাস্টারি করা চলবে না। হ্যাঁ, আরেকটা জিনিস আপনার মিনিস্টারদের ওয়েস্টে যেটা বলে আর কি, যেটা হচ্ছে যে মিনিস্টারদের কাজ হচ্ছে আপনার টু কমফোর্ট দ্য ডিস্টার্বড অ্যান্ড ডিস্টার্ব দি কি বলে আনডিউ কমফোর্টেবল। যারা মানে ডিস্টারবেন্সে আছে, যারা প্রবলেমে আছে, তাদেরকে আরাম দেওয়া, আর যারা অনৈতিকভাবে আরামে আছে তাদেরকে ডিস্টার্ব করা। খুব চমৎকার কিন্তু, টু কমফোর্ট দি ডিস্টার্ব অ্যান্ড টু ডিস্টার্ব দি আনএথিক্যাল কমফোর্টেবল। এইটা আমাদের বুঝতে হবে যে কাদেরকে ডিস্টার্ব করতে হবে এবং কাদেরকে ডিস্টারবেন্স মুক্ত রাখতে হবে। এইটা মিনিস্টারদেরকে ভালোভাবে বুঝতে হবে এবং এটা ওইভাবেই তাদেরকে রুল করতে হবে। আর কি বলে আমরা দেখি মানে কি বলে যে তারা কীভাবে তারা পারফরমেন্স করতেছে। জি, মিস্টার আবু সাইদ খান, সংসদ সদস্য শপথ নিলেন এবং শপথ নেবার ক্ষেত্রে আমরা সংবিধান সংস্কার পরিষদকে নিয়ে একটা দেখলাম যে বিএনপি শপথ নিল না এবং জামায়াত এবং নিল, এনসিপি নিল, আবার এনসিপি আবার মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকলো না। সো এগুলো আসলে কি বার্তা দিচ্ছে বলে মনে হয়? আবার একটা রিটও কালকেই হঠাৎ করে দেখলাম যে গণভোটের ফলাফল বাতিলের দাবিতে একটা রিটও করলেন একজন আইনজীবী সুপ্রিম কোর্টের। আচ্ছা, এই বিতর্ক তো আগেই ছিল, কেননা যখন জুলাই সনদ বলা হয় তখন এটা আলী রিয়াজ সাহেব একটা ব্যাখ্যা দিলেন যে 2 জায়গায় শপথ নিতে হবে। তো তখন বিশেষজ্ঞরা বললেন, সংবিধান বিশেষজ্ঞরা বললেন, আমরাও খতিয়ে দেখলাম যে সংবিধানের বাইরে কিছু করার সুযোগ নেই। এখানে একটা বিতর্ক চলছিল যে এই সরকার কি বিপ্লবী সরকার, তো না এই সরকার সংবিধান সম্মতভাবে দেশ পরিচালনার জন্য দায়িত্বপ্রাপ্ত। এই বিতর্কটা কিন্তু শুরুতেই হয়েছে। বিপ্লবী সরকার বিপ্লব করে, সব কিছু উল্টে পাল্টে দেয় এবং সেখানে সবাই তার আনুগত্য স্বীকার করে, ব্রোকেসি থেকে আরম্ভ করে সেনাবাহিনীর সবাই তো এটা করে। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে যারা লড়াইয়ের মধ্য দিয়ে যে গণ অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছিল তারা এখানে ওই পরিবর্তনটা আনতে পারেনি, অর্থাৎ এটা একটা গণ অভ্যুত্থান। এবং এই গণ অভ্যুত্থানের পরে দেশের এই অবস্থায় যখন প্রধানমন্ত্রী পালিয়ে গেলেন তখন সেনাবাহিনীরই তত্ত্বাবধানে সেখানে সরকার হয়, যদিও বা সুপ্রিম কোর্টের অনুমোদন নিয়ে যে এই সরকারটা গঠিত হয় এবং এই সরকার সংবিধানকে সমুন্নত রাখারই শপথ গ্রহণ করেছে। সেই জায়গা থেকে সংবিধানের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। তো কিন্তু এখানে দেখা যাচ্ছে যে সংবিধানে কিন্তু এই ধরনের গণভোট এবং এই গণভোটের কোনো রেওয়াজ নেই এবং গণভোটের মাধ্যমে যে গণসংস্কার কমিটি, আলাদা কোনো নির্বাচনও হয় নাই। সেই জায়গা থেকে বিএনপি ব্যাপারটাকে
নির্বাচনের সময় ব্যাপারটাকে স্পষ্ট করে নাই, তবে তার অবস্থানটা একাধিকবার সালাউদ্দিন সাহেব, যিনি আলোচনায় বিএনপির নেতৃত্ব দিতেন, তিনি অনেকবার বলেছেন তারা সংবিধান সম্মতভাবেই অগ্রসর হবেন, এবং হয়েছেনও তাই। এবং সেই জায়গা থেকে তারা এটা করতে পারে না। আর এটা করলে সংবিধানে ব্যত্যয় ঘটবে, এটা পরবর্তীতে সরকার সামগ্রিকভাবে বিতর্কিত হয়ে পড়বে। এবং এই বিতর্ক এড়াতে গিয়ে এড়ানোর জন্য যেটা করার দরকার, আমার মনে হয় বিএনপি যথার্থভাবেই সেই দায়িত্ব পালন করেছে। এখন প্রশ্নটা হচ্ছে যে দুই দলকে তো এখানে তো ছাড় দেওয়ার ব্যাপার থাকতে পারে, অনেক কিছুই থাকতে পারে, তাদের সঙ্গে একসঙ্গে চলার জন্য অনেক কিছুই হতে পারে, কিন্তু সংবিধানে যেটা নেই সেই জায়গায় তো আর ছাড় দিতে পারে না, এবং এটা সম্মত না। তাহলে এখানে যেটা সালাউদ্দিন সাহেব বলেছেন, আমার কাছে সেই যুক্তিটা যুক্তিগ্রাহ্য মনে হয়েছে। সেটা হলো যে সংবিধানে অন্তর্ভুক্তির পর, অর্থাৎ গণসংস্কার কমিটির এই বিষয়টাকে সংবিধানে অন্তর্ভুক্ত হওয়ার পরে এই ধরনের শপথের বিধান প্রবর্তন করা যেতে পারে, কিন্তু সংবিধানের বাইরে থেকে সম্ভব না এবং এটা উচিত না। তাহলে এটা একটা ব্যাড প্রেসিডেন্ট হয়ে যাবে, এবং আগামীতে তখন সংবিধান এর যে ভায়োলেশনের ব্যাপারটা, ইতিপূর্বে আমরা দেখেছি যে সেনাবাহিনীর হাতে একাধিকবার সংবিধান লঙ্ঘিত হয়েছে, এবং আরেকটা গণতান্ত্রিক সরকার, ব্যাপক জনসমর্থিত সরকারের হাতে যদি লঙ্ঘিত হতো, সেটা খুবই দুঃখজনক ছিল, এবং সেটা হয় নাই। এখানে এনসিপি এবং জামায়াত তারা এটাকে তারা শপথ গ্রহণ করেছে। এই শপথ গ্রহণের আয়োজনটাও কতটুকু যুক্তিযুক্ত ছিল সেটাও আমার কাছে একটা প্রশ্ন। যেখানে প্রধান সরকার এবং যারা ক্ষমতায় জনগণের ভোটে 2/3 পেয়েছেন, তো সেই সরকার সম্ভাব্য সরকার, হবু সরকার, সেই দল তাদের সঙ্গে আলোচনা করেই এই আয়োজনটা করা উচিত ছিল। এই আয়োজনটা সরকার জানে যে বিএনপির স্ট্যান্ড কী, অন্তর্বর্তী সরকার কিন্তু জানতো যে বিএনপির স্ট্যান্ডটা কী। তো এটা জানার পরেও তারা এইটার আয়োজন করার মধ্য দিয়ে যাওয়ার সময় একটা স্থায়ী বিতর্কের জন্ম দিয়ে গেল, এবং এই বিতর্ক অনেক দিন ধরে চলতে থাকবে, এবং এই বিতর্কের সহজে হবে না। এমনি তো এখানে বিতর্ক একটা রয়ে গেছে, সেই বিতর্কটা হলো নোট অফ ডিসেন্ট দেওয়ার পরে নোট অফ ডিসেন্টটা বিষয়টা তারা গণভোটে উল্লেখ করে নাই। তো তখন বিএনপি স্পষ্ট বলেছে যে নোট অফ ডিসেন্ট অনুসারে, অর্থাৎ তারা তাদের যে ঘোষণা দিয়েছে জনগণের কাছে, যে অঙ্গীকার করেছে, সেই অঙ্গীকার তারা বাস্তবায়ন করবেন, এবং বিএনপি তার অবস্থানে রয়ে গেছে। তো এই যে এখানে কিন্তু একটা ফাঁক রয়ে গেছে, তো এইটা একটা ফাঁক। দ্বিতীয়ত হলো আর একটা হচ্ছে যে এখানে সংবিধান লঙ্ঘন করে এখানে আবার শপথের একটা বিষয়, এই শপথের বিষয়টাও কিন্তু পরবর্তীতে আলোচনার পরে কিন্তু এটা যুক্ত হয়েছে। আমার যদ্দূর মনে পড়ে যে আলোচনা শেষ হয়ে গেছে, জুলাই সনদ তৈরি হয়েছে, নোট অফ ডিসেন্ট হয়েছে, তারপরে হচ্ছে আলাদা শপথ নিতে হবে। এমনকি এটাও বলা হয়েছিল, আমি যদ্দূর মনে পড়ে, যে প্রথম সরকারের 6 মাস হবে গণপরিষদ, তারপরে হবে জাতীয় পরিষদ। তো এইরকম প্রস্তাবটা, এবং কেউ তারা 72-এর রেফারেন্স দিয়েছিল, কিন্তু 72 তো একটা সংবিধান প্রণয়ন হয়েছিল, এবং সেখানে একটা গণপরিষদই গঠিত হয়েছে, এবং গণপরিষদ পরবর্তীতে সংবিধান হওয়ার পরে সেখানে সরকার গঠিত হয়েছে। সেই আলোকেই সংবিধান সম্মতভাবে নতুন সরকারের যাত্রা শুরু হয়েছে। অতএব এই সব মিলানো ঠিক নেই। এই জায়গা থেকে আমার মনে হয় এটা বিতর্কটা এখন অবসান। এর মানে এই না যে জামায়াত এবং এনসিপি তারা কি এখন দুটো জিনিস, তারা কি এই দাবি পূরণ হয় নাই বলে সংসদ বর্জনের রাজনীতি করবে, অথবা এটা তাদের বার্গেনিং পয়েন্ট, যে এটা দিয়ে তারা বার্গেন করার চেষ্টা করছে। সেই বার্গেনের দুটো জায়গা এখানে রয়ে গেছে, কেননা জুলাই সনদের ভিতর দুটো জায়গা যেখানে বিএনপি নীতিগতভাবে তারা অবস্থান গ্রহণ করেছে। একটা হচ্ছে যে উচ্চকক্ষ তো সবাই মানছে, কিন্তু উচ্চকক্ষে এখানে হলো যে বিএনপি বলছে যে সিটের অনুপাত, আর জামায়াত এবং অন্যরা বলছে, এমনকি অনেক বাম দল যারা জয়েন করেছিল তারাও বলছে যে এটা হবে ভোটের অনুপাত। তো এখন যদি সিটের অনুপাত হয় তাহলে বিএনপি অনেক সিট পাবে, ধরুন প্রায় 70-এর মতো হতে পারে, যদ্দূর হিসাবটা আমিও যেটা মৌখিকভাবে হিসাব করে যেটা দেখলাম। আর একটা হতে পারে, কিন্তু যদি ভোটের অনুপাত হয় তাহলে তার সিট সংখ্যা হয়তো 52-53-তে নেমে যাবে। এইটা তার জন্য এখানে এই স্যাক্রিফাইসটা বিএনপি করবে কিনা, এটা একটা বিষয়। তো এই জায়গাটা কিন্তু বিএনপি স্পষ্ট করে
তার ঘোষণায় রয়ে গেছে, কিন্তু সে স্পষ্ট করে এখানে বলছে না। এখানে তারেক রহমান একবার বলেছিলেন, আমার মনে হয় সেটা আমার ওই আছে, যে কেউ যদি আমাদের 31 দফাতে যেটা নেই, কিন্তু যৌক্তিকভাবে কেউ যদি নতুন কোনো প্রস্তাব দেয় সেগুলো আমরা বিবেচনা করব। তাহলে এই ক্ষেত্রে বিবেচনা করবে কিনা, এখানে একটা বার্গেনিং পয়েন্ট। আর একটা বার্গেনিং পয়েন্ট হচ্ছে যে প্রধানমন্ত্রী সেখানে কী কী দায়িত্ব পালন করতে পারবে, অর্থাৎ একই সঙ্গে দলীয় প্রধান এবং প্রধানমন্ত্রী থাকতে পারবেন কিনা এটা রয়ে গেছে। বিএনপি এখানে নোট অফ ডিসেন্ট দিয়েছে যে দলীয় প্রধান থাকতে পারবেন। বিএনপির যে বাস্তবতা, আমার ধারণা যে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়ে বিএনপি যেগুলো অ্যাগ্রি করেছে এবং তার ম্যানিফেস্টোতে যেটা আছে সেটাই জনগণের কাছে তার কমিটমেন্ট। হ্যাঁ, আমার কাছে সেটাই মনে এবং হয়েছে। তার ভিত্তিতেই জনগণ তাকে ভোট দিয়েছে, নির্বাচিত করেছে। জুলাই চার্টারে কি আছে না আছে, এবং আমি শিওর জুলাই চার্টারের অনেক জিনিসই বিএনপির ম্যানিফেস্টোর মধ্যে আছে। হ্যাঁ, অনেক জিনিস আছে, কারণ তার আগেও তাদের 31 পয়েন্ট নোট অফ ডিসেন্টটাও আছে। আর একটা হচ্ছে যে এই জুলাই সনদটা একটা ভালো জিনিস, এটা প্রচার হয়েছে, কিন্তু এই জুলাই সনদে কি আছে না আছে এটা কিন্তু খুবই স্পষ্ট, এটা একটা জটিল ব্যাপার এবং অবোধগম্য ব্যাপার। তারপরে মানুষ যে ঠিক আছে একটা আন্দোলন হয়েছে, সনদ, তার ভিতরে যেটা সনদ তৈরি হয়েছে নিশ্চয়ই একটা ভালো জিনিস, ভোট দিয়েছে, কিন্তু এই জিনিসটা কিন্তু স্পষ্ট না। অতএব বিএনপি এখন তার জনগণ তাকে রায় দিয়েছে, তাকে সেই ম্যান্ডেট, জনগণের পাওয়া ম্যান্ডেটের বাইরে তার কিছু করার সুযোগ আছে কিনা সেটাও কিন্তু একটা বিবেচ্য বিষয়। জি, মিস্টার মাহবুব আল, আপনি শুনছিলেন। এতদিন তো সবাই নানা রকম কায়দা কানুন করছে। আমার প্রশ্ন হচ্ছে যে এই যে বিএনপি একটা পজিশন নিয়ে নিল এবং জামাত এনসিপি আরেকটা পজিশন নিল এবং সরকার এটা আয়োজনও করলো সবার পজিশন জানার পরে, এগুলো আসলে কোনো সুবার্তা বা ভিন্ন ধরনের কোনো বার্তা দিচ্ছে? একটু পরে আসতেছি। আমি বলতেছি যে এতদিন 17 মাস তো সবাই অনেক কায়দা কানুন করছে, সব কায়দা করছে নানা রকম। তো বিএনপি শেষে একটা কায়দা করলো আর কি, হ্যাঁ, এবং শেষ কায়দাটা সে করলো, বিএনপি করলো। এবং দেখেন, মোরালিটি, পলিটিক্যাল মোরালিটি, এথিক্স, এগুলি একেবারেই ভুয়া জিনিস, বুঝছেন, একেবারেই ভুয়া জিনিস। কৌশল, কায়দা, এগুলি হচ্ছে মানে কি আসল কথা। এবং মরালিটি নিয়ে একটা খুব সুন্দর কথা আছে, সেটা হচ্ছে যে আপনি যদি একটা তেলাপোকা মারেন, ইফ ইউ কিল এ ককরোচ আপনি হিরো, বাট ইফ ইউ কিল এ বাটারফ্লাই, মানে প্রজাপতি যদি মারেন তাহলে আপনি বাজে লোক। কিন্তু দুইটারই কিন্তু প্রাণ আছে। সো মানে মোরালিটি হ্যাজ অ্যান এস্থেটিক স্ট্যান্ডার্ড ভ্যারি করে কিন্তু, হ্যাঁ, ককরোচ মারলে একরকম, আবার প্রজাপতি মারলে একরকম। তো মোরালিটি এখানে নাই, বাংলাদেশে নাই, সব কায়দা কানুনের উপর চলতেছে এবং বিএনপি একটা ভালোই কায়দা করছে, এটা আমি বলবো। দেখেন, প্রথম কথা হচ্ছে যে এইটা তো বিপ্লবী সরকার না, এবং সংবিধান তো বাতিল করা হয়নি, তাই না? এটা যদি বিপ্লবী সরকার হইতো, সংবিধান বাতিল করতো, তাইলে নতুন সংবিধান প্রণয়নের জন্য একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি নির্বাচন হইতে পারত। যেহেতু কনস্টিটিউশন প্রিভেইল করতেছে, কনস্টিটিউশন অ্যাজ ইট ইজ আছে, সেইখানে তো আপনি ইউ ক্যানট ভায়োলেট দি ফান্ডামেন্টাল, কি বলে যে স্পিরিট অফ দি কনস্টিটিউশন, তাই না? ব্রিচ অফ কন্ট্রাক্ট আপনি করতে পারেন না। ভায়োলেশন অফ কনস্টিটিউশন ইজ এ ব্রিচ অফ সোশ্যাল কন্ট্রাক্ট, সামাজিক চুক্তিরও বরখেলাপ, কিন্তু এটা বুঝতে হবে। তো ফলে এখন আপনার গণভোটটা, এরকম গণভোট কনস্টিটিউশনে নাই, এরকম গণভোট, কিন্তু আপনি এটা করতেছেন, এটা আনকনস্টিটিউশনাল। আচ্ছা, এখন এরপরও সমস্যা আছে। আপনি যদি এটা করতেই হয়, জুলাই সনদকে যদি দিতেই হয়, তাহলে সালাউদ্দিন সাহেব যেটা বলছে সেটা হচ্ছে যে আগে এইটাকে সংবিধানে ইনকর্পোরেট করতে হবে, এটাকে সংবিধানে ইনকর্পোরেট করে তারপরে আপনাকে করতে হবে, কারণ যেহেতু এটা সংবিধানে নাই। এটা হলো একটা সমস্যা। 2 নম্বর হচ্ছে যে আপনার এই কি বলে যে বিএনপি না চাইলে এটা সংবিধানে ইনকর্পোরেট হবে না, সেটা বটে। হ্যাঁ, সেটাই আমি বলতেছি, কারণ 2/3 মেজরিটি তো তাদেরই। আচ্ছা, আরেকটা দেখেন, প্রস্তাবিত যেটা হয়, সব দলের ঐকমত্যের ভিত্তিতে যেটা প্রস্তাবিত, মানে সংস্কার প্রস্তাব, আর প্রদর্শিতটা কিন্তু ডিফারেন্ট। নোট অফ ডিসেন্ট এগুলো নাই। তো এটা তো ফাউল প্লে, তাই না? এটা মানে কি বলে, আউট অ্যান্ড আউট এ ফাউল প্লে। কী কারণে আপনি সবাই মিলে একটা করলাম, এ তো সালাউদ্দিন সাহেব তো দেখাচ্ছে যে আমি দেখেন এইটা এই আর এইটাই।
তো এটা তো আপনি করতে পারেন না, এটা তো মানে কি বলে যে অসততা, ডিসঅনেস্টি এটা, তাই না? এখন বিএনপি যেটা হয়েছে না, আমি সাপোর্ট করি, কারণ আপনি যদি মানে ইফ ইউ আর ইন্টেলিজেন্ট এনাফ, তাইলে একটা কথা আছে যে সামটাইমস ইউ হ্যাভ টু টেক সেলফিশ ডিসিশন অ্যান্ড ডু হুইচ ওয়ান ইজ বেস্ট ফর ইউ। কখনো কখনো স্বার্থপরের মতো সিদ্ধান্ত নিতে হয় এবং সেটাই করতে হয় যেটা আপনার জন্য সবচেয়ে ভালো। তো বিএনপি তাই করছে, স্বার্থপরের মতো সিদ্ধান্ত নিছে এবং তার কাছে মনে হয়েছে এটাই সবচেয়ে তাদের জন্য ভালো। এখন এইটা কতটুকু কি বলে যে আলটিমেটলি এইটা সাস্টেন করতে পারবে কিনা, মানে এইটাতে স্টিক করতে পারবে কিনা, সেটা নির্ভর করবে যে পলিটিক্যাল মুভমেন্ট কিংবা ধরেন পলিটিক্যাল ইকুয়েশন, মোমেন্টাম, এগুলির উপরে নির্ভর করবে। বাট এখন রাইট অ্যাট দিস মোমেন্ট হচ্ছে যে বিএনপি আপনার বিএনপির সাইকিটা আমি যেটা বুঝতেছি আর কি, তা সে অনুযায়ী আমার মনে হয় যে গণভোটটা ঝুলে গেছে, আমার কাছে যেটা মনে হচ্ছে আর কি। এবং যদি সেরকম প্রেশার না পড়ে, পলিটিক্যাল প্রেশার না পড়ে ফ্রম বাট আমি একটু জাস্ট এক কথায় যদি আপনার কাছ থেকে বলতে চাই যে গণভোট, জুলাই চার্টার, এটা খুব ম্যাটার করবে কি না যদি বিএনপির অঙ্গীকার রক্ষা করে। আমি অঙ্গীকার রক্ষা করে বলতে জুলাই চার্টারে তারা যেসব বিষয়ে সম্মত হয়েছে, তারা ম্যানিফেস্টোতে যেগুলো বলেছে, যার ভিত্তিতে তারা নির্বাচনে গেছে, বিজয়ী হয়েছে, সেটাই যদি তারা রক্ষা করে, তাহলে গণভোটে কি থাকলো না থাকলো, মানে কি হয়েছে না হয়েছে ফলাফল জুলাই চার্টারে কি আছে কি ম্যাটার করে কি না, দরকার নাই তো সেই লিটল ম্যাটার। আর প্রথম কথা ওইটা কিন্তু আপনার মানে আপনার ভুল কি বলে যে অবজারভেশন, সেটা হচ্ছে ইশতেহার দেখে কেউ ভোট দেয় নাই। না, ইশতেহার দেখে ভোট দেওয়ার কথা বলছি না, বিএনপি তো জানে বিএনপি কি অঙ্গীকার করেছে, তা জানে, আপনি তো সাংবাদিক হিসেবে জানেন বা গণমাধ্যমগুলো জানে, কেউ না কেউ তো জানে, আমরা জানি, কিন্তু মানুষ, আমি সেটা বলেছি, মানুষ ভোট দিক বা না দিক। এখন কথা হচ্ছে, শুনেন, কথাটা হচ্ছে যে রুল করতে হলে বিএনপি যেহেতু মানে 2/3 মেজরিটি পেয়ে গেছে, ঠিক আছে, 2/3 মেজরিটি পেয়েছে, এটা একটা অ্যাসার্টিভ গভর্নমেন্ট। এটা এমন না যে কি বলে যে আমি রুল করতে না পারলে নো কনফিডেন্স আসবে এবং আমার পতন হয়ে যাবে, ব্যাপারটা কিন্তু এরকম না, ব্যাপারটা এরকম না। নো কনফিডেন্স আনলেও কোনো লাভ নাই। তো ফলে তাকে অ্যাসার্ট করতে হবে এবং বিএনপি যেভাবে দেশটাকে পরিচালিত করতে চায়, মানে উইথ দেয়ার 31 কি বলে পয়েন্টস, হ্যাঁ, সেভাবে যেভাবে করতে চায়, যদি তারা করতে চায় করতে পারে, কারণ তারা তার ম্যান্ডেট পাইছে, তারা তো ম্যান্ডেট পাইছে, তাই না? হ্যাঁ, তারা ম্যান্ডেট পাইছে এবং তারা যেভাবে দেখেন, একটা কথা আমি তো বহুদিন ধরে একটা কথা বলে আসতেছি যে আপনি যে সংস্কার করতেছেন এগুলি না, সংস্কার করতে যেহেতু সংবিধানে এই সংশোধনীর একটা আছে, প্রভিশন আছে, হ্যাঁ, তো সংশোধনীর প্রভিশন থাকলে কোনো গভর্নমেন্ট যদি মানে যত সংখ্যক সদস্য পেলে সংশোধন করা যায় তত সংখ্যক সদস্য থাকে, তাই তো তারা সংশোধন করবে, তাই কে বাধা দেয়? হু ইজ গোয়িং টু স্টপ দেম? তাই না? আমি একটা উদাহরণ দিই, যেমন ধরেন যে 72 কনস্টিটিউশন কি পারমিট করে ওয়ান পার্টি রুল? কুড ইট স্টপ? চাইছে, বঙ্গবন্ধু চাইছে, হয়ে গেছে, এতে সংবিধান স্টপ করতে পারে নাই, তাই না? বা জিয়াউর রহমানের আনকনস্টিটিউশনাল পাওয়ার, এরশাদের আনকনস্টিটিউশনাল পাওয়ার, এগুলো তো সংবিধান স্টপ করতে পারে নাই, তাই না? তো ফলে সংবিধানের আপনার যদি সংশোধনীর মতো আপনার যদি অবস্থান থাকে, তাহলে ইউ ক্যান ডু অ্যান্ড আনডু এভরিথিং, রাইট। খান, আমি একটু আপনার কাছ থেকে বুঝতে চাই যে নতুন সরকারের সামনে চ্যালেঞ্জেস কী দেখেন আপনি, যে কোনো দিক থেকে হতে পারে, অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, কূটনৈতিক, নিরাপত্তাজনিত। আচ্ছা, এই যে আজকের যে সৃষ্ট সমস্যাটা, এটা একটা চ্যালেঞ্জ, অর্থাৎ যে কত কৌশলে এবং দৃঢ়তার সাথে এটাকে মোকাবেলা করবেন এবং সংসদে তাদেরকে ফিরিয়ে আনবেন, এখানে তার রাজনৈতিক ব্যুৎপত্তির বিষয়। এখানে একটা, তারা কিন্তু বলেননি তারা সংসদে যাবেন না। হ্যাঁ, না, তারা তাদের যে তাদের পথে তারা যেটা করছে সেই জায়গাটাকে কনভিন্স করা, এবং আমি জানি না মাঠে তারা কোন ধরনের আন্দোলন গড়ে তুলবেন। তো যেমন একজন সদস্য তো জার্সি পরে গেছেন, তো আমার কাছে যেটা মনে হয় যে রাজনীতির মাঠ আর খেলার মাঠ এক না, আর সংসদ তো এক নাই, অতএব সংসদীয় নিয়ম অনুসারেই অগ্রসর হতে হবে। মানে আমরা যেন আগের মতো ওই মানে খেলাধুলা, গান, নাচ, এগুলো সংসদে না দেখি, সেই জায়গাটা অবশ্যই এবার দেখার সুযোগ একটু কম আছে। আচ্ছা, অ্যালার্মিং এর জায়গাটা আমি বলি, এটি অ্যালার্মিং, এটি জনক যে 91 সালে তো একটা যাত্রা শুরু হলো, গণতন্ত্রের একটা যাত্রা শুরু হলো, কিন্তু সংসদ কার্যকর হলো না। ভালো গ্রহণযোগ্য ভোট হলো, কিন্তু সংসদ কার্যকর হলো না, বিরোধী দল সংসদ বর্জন করলো।
96তেও আমরা দেখলাম বিরোধী দল একই পথ অনুসরণ করলো, তখন বিরোধী দলের পরিবর্তন হলো কিন্তু কালচারটা একই থেকে গেল, তারাও আবার সংসদ বর্জন করলো। এইভাবে বর্জনের রাজনীতি চলেছে। আমাদের দেশে সংসদ কখনো কার্যকর হয়নি। গত 4টা নির্বাচনের পরে, 4টা নির্বাচন মোটামুটি গ্রহণযোগ্য নির্বাচন হওয়ার পরে, তুলনামূলকভাবে গ্রহণযোগ্য নির্বাচন হওয়ার পরে কিন্তু সংসদ কার্যকর হলো না। তাই গণতন্ত্র মানে তো হ্যাঁ নির্বাচনটা একটা গণরায়, কিন্তু তার চেয়ে বড় বিষয়টা হচ্ছে পরবর্তীতে সেই গণরায়কে জনগণের কাছে, সেই গণরায়ের ভিত্তিতে কাজ করতে হলে কার্যকর সংসদ দরকার। সেখানে জবাবদিহিমূলক সমাজ গড়তে হলে সেখানে কার্যকর সংসদটা দরকার, কিন্তু আমাদের দেশে কার্যকর সংসদ কখনো গড়ে ওঠে নাই। গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পায়নি। তো এই প্রাতিষ্ঠানিক রূপটা না পাওয়া এবং এই কার্যকর সংসদ, এটা একটা চর্চার ব্যাপার। একটা হলো আইন আছে, আর একটা হচ্ছে রাজনৈতিক সংস্কৃতি। বড় কথা, সংবিধান কেউ কিন্তু সংবিধান কাউকে গাইড করতে পারে না। গাইড করতে পারে কিন্তু সংবিধান কাউকে আটকায় রাখতে পারে না। যেমন মাহবুব কামাল যথার্থই বলেছেন যে তো শেখ মুজিবকে তো আটকায় রাখতে পারে না, উনি এক দল করে ফেললেন। এবং সেটা তার জন্য দুটো জিনিস ছিল, একটা হলো সংবিধান সম্মত না, আর একটা হলো তার সারা জীবনের সংগ্রামের সঙ্গে সঙ্গতিপূর্ণ না। এমন একটা ঘটনা বাকশাল উনি করে ফেললেন, কী জন্য? রাজনীতি স্বার্থে। তো এখন হচ্ছে যে এই জন্য কালচারটা দরকার। যদি এখানে সংবিধান অনুসারে পারেন কিনা, আইন অনুসারে পারেন কিনা, সেইটার জন্য সংস্কৃতিটা, রাজনৈতিক সংস্কৃতিটা হচ্ছে গুরুত্বপূর্ণ। কিন্তু আমাদের দেশে সেই রাজনৈতিক গণতান্ত্রিক সংস্কৃতি এটা গড়ে ওঠে নাই। তো আমার কাছে যেটা মনে হচ্ছে যে সংসদকে কার্যকর করা, এটা দুটো ব্যাপার। এটা কেবলমাত্র ক্ষমতাসীন দলের ব্যাপার না, এটা বিরোধী দলেরও ব্যাপার। সরকার এবং বিরোধী দল ঐক্যবদ্ধভাবে সব সমস্যা কেন্দ্রবিন্দু হবে সংসদ, এবং সংসদে তুমুল বিতর্ক, ঝগড়াঝাটি, ওয়াকআউট সব কিছু চলতে থাক, কোনো আপত্তি নাই। তো কিন্তু সংসদের বাইরে এটাকে নিয়ে যাওয়া ঠিক হবে না। সব কিছু হ্যাঁ, সংসদের বাইরেও আন্দোলন হতে পারে, কিন্তু সব কিছুকে সংসদের বাইরে নিয়ে যাওয়া এবং এটা ঠিক হবে না। এটা একটা, সেই বিষয়টা বিরোধী দলকেও বিবেচনা করতে হবে। এবং এখানে জামাত বিরোধী দল, এবং জামাতকে বুঝতে হবে যে দীর্ঘ এই প্রথম তারা বিরোধী দলের আসনে বসেছেন, অতএব তাকেও বিরোধী দলের মতো গণতান্ত্রিক নর্মস অনুসারে তাকে অন্যরা সমর্থন করে কিনা, মানুষের তাদের জামাতের নাম শুনে গা জ্বলা ধরে কিনা, সেটা আর একটা সাবজেক্ট। আমি ওই বিতর্কে এখন যাচ্ছি না। তারা তো গণরায় পেয়ে তারা বিরোধী দলের আসনে বসেছেন। অতএব সংসদকে কার্যকর করার জন্য সরকার এবং বিরোধী দল উভয়ের দরকার। আর একটা হচ্ছে সরকারের সামনে আর একটা চ্যালেঞ্জ, যে এখানে যে সামাজিক শৃঙ্খলাটা ফিরে আসে নাই। আমাদের বিগত সরকার হ্যাঁ যাওয়ার সময় একটা ভালো কাজ করে গেছে, নির্বাচনটা দিয়ে গেছে, এবং ভালোভাবে নির্বাচন, একটা গ্রহণযোগ্য নির্বাচন তারা দিতে পেরেছেন। এটার জন্য তাকে অভিনন্দন জানানো উচিত, আমিও জানাই। কিন্তু যে জিনিসটা তাদের, যে কাজটা তারা করতে পারেনি, সামাজিক শৃঙ্খলা, মব ইত্যাদি, এগুলোকে নিয়ন্ত্রণ আনতে পারেনি, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারেনি। এই ব্যাপারে কোনো তেমন চেষ্টাও ছিল না। তা এর কারণটা হচ্ছে, অনেকেই মনে করেছেন, আমরাও এখানে আলোচনা করেছি, যে এই মবের স্রষ্টাদের সাথে, যারা মবের ক্রিয়েটার, তাদের সাথে বোধহয় সরকারের কোনো অংশের একটা যোগাযোগ আছে। তা না হলে কেন সরকার নির্বিকার কিংবা নির্লিপ্ত থাকতে পেরেছে? তো এই সব প্রশ্ন রয়ে গেছে। এখন এই সরকারের সামনে সবচেয়ে বড় বিষয়টা হবে আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণ করা। এবং সেই সঙ্গে একটা জিনিস আমাদের বুঝবার ব্যাপার, যে ক্ষমতায় আসবার আগে তারেক রহমান অর্থাৎ বিএনপিকে একটা জিনিস ফেস করতে হয়েছে, সেটা হচ্ছে চাঁদাবাজদের দৌরাত্ম্য এবং দখলবাজদের দৌরাত্ম্য। এই দখলবাজ চাঁদাবাজরা সবসময় থাকে, সব দলেরই ছাতার নিচে তারা আশ্রয় গ্রহণ করে, এবং দল যখন ক্ষমতায় যায় তখন তারা প্রভাবশালী হয়ে ওঠে। তো এই জায়গাটা থেকে আমার মনে হয় যে উদ্যোগ তারা নিয়েছে, যেমন 7 থেকে 8 হাজার লোককে বহিষ্কার করেছে, এখন হচ্ছে এদেরকে ফিরিয়ে আনবে কিনা, কিংবা নতুন যারা এই ধরনের অপকর্ম করছে কিংবা করবে তাদের ব্যাপারে এই প্রচেষ্টা অব্যাহত থাকবে কিনা। তো এখানে তাদেরকে বুঝতে হবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে প্রধানমন্ত্রীকে সবচেয়ে বেশি সতর্ক থাকতে হবে বা অ্যাকশন নিতে হবে, তার মন্ত্রী এমপিরা যদি সরাসরি কোনো কিছুর সঙ্গে যুক্ত হয় এবং সেরকম পাওয়া যায়, সেখানে প্রধানমন্ত্রী, কারণ নিচে আপনি হাজার হাজারের চাইতে উপরে 1-2 জনের উপর ব্যাপারে অ্যাকশন নেওয়াটা অনেক বেশি। প্রধানমন্ত্রী যে ভূমিকা পালন করেছেন অতীতে, আমার মনে হয় সেটা, সেখানে তারা অ্যাকশনে যেতে পারে নাই। তারা সাংগঠনিক অ্যাকশন নিয়েছে, কিন্তু তাদেরকে জেলে পোরা বিচারে আওতায় আনতে পারেনি। তখন তারা বলেছেন যে সরকার এটা করুক, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী করুক।
এখন তো আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী, তো সরকার তারাই সরকার, অতএব তাদেরকে কেবলমাত্র বহিষ্কার করলে হবে না, শাস্তির আওতায় আনতে হবে এবং এই ধরনের বিশৃঙ্খল এবং এই ধরনের অপশক্তিকে দলের ভিতরে এবং বাইরে সবাইকে দমন করতে হবে। আর একটা বিষয় হচ্ছে দলীয় শৃঙ্খলার ক্ষেত্রে বলি, বিএনপি পপুলার ভোটে জিতেছে, ব্যাপক জনগণের সমর্থনে তারা ভোট পেয়েছে। এই ভোটের মধ্যে কত পার্সেন্ট নেগেটিভ ভোট, কত পার্সেন্ট পজিটিভ ভোট, আমি সেই আলোচনা এখন যাব না। তো এখানে তাদেরও মনে রাখতে হবে যে যত ভোট এসছে সব ভোট কিন্তু পজিটিভ ভোট না, ভালোবেসে নয়। জামাত ঠেকাও, 71-এর অপছায়া দেখতে চাই না, এমন অনেক লোক তাদেরকে ভোট দিয়েছে। তো সেই ভোটের কারণে তাদেরকে এখন তাদেরকে সেই রাজনীতি, যে রাজনীতি তারা করেছে, 71কে কিন্তু তারা আপহোল্ড করেছে, এই রাজনীতিটা ধরে রাখতে হবে। এই রাজনীতি ধরে রাখাটা তার জন্য একটা বড় চ্যালেঞ্জ এবং সেটা কেবল মুখে নয়, কার্যকরভাবে ধরে রাখাটা হবে তার একটা দায়িত্ব। আর একটা এই ক্ষেত্রে দলীয় শৃঙ্খলার ক্ষেত্রে আর একটা কথা বলি যে দলীয় শৃঙ্খলা কিন্তু রক্ষা করতে পারেনি। নির্বাচনে জিতেছে কেন 90টা সিটে, প্রায় 90টা সিটে আমি যতদূর জানি, যে সেখানে বিদ্রোহী প্রার্থীরা ছিল এবং বিদ্রোহী প্রার্থীর কারণে সেখানে তারা জামায়াতকে সুযোগ পাইয়ে দিয়েছে এবং জামাতের অনেক সিট পেয়েছে সেটাই বিদ্রোহী প্রার্থী থাকার কারণে, এবং তার ইমেজও ক্ষতিগ্রস্ত হয়েছে। তো এই বিদ্রোহীদের ব্যাপারে কি করবে, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, ছোট প্রশ্ন না, ছোট মনে হতে পারে। অতীতে আমরা দেখেছি যে বিদ্রোহীদেরকে ঘরের ছেলে ঘরে ফিরে আসছে এবং তাদের ফুলের মালা দিয়ে মিষ্টি মুখ করিয়ে তাদেরকে ঘরে ঢোকানো হয়েছে। এখন এই ক্ষেত্রেও এখন কি একই ঘটনা ঘটাবে? তো একই ঘটনা ঘটালে আপাতত মনে হতে পারে যে দল শক্তিশালী হবে, কিন্তু আখেরে কিন্তু ক্ষতি হবে, দলে শৃঙ্খলা কখনো ফিরে আসবে না। অতএব দলের শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য এখানে দৃঢ় অবস্থান গ্রহণ করা দরকার। আর একটা হচ্ছে সবচেয়ে সামনে যে এটা, মানে এই সরকার যখনই আমি 1 মিনিটে শেষ করি, এই সরকার যখনই ক্ষমতায় আসলো তখনই কিন্তু রমজান শুরু হয়েছে এবং এই রমজানের বিষয়ে দ্রব্যমূল্য যেভাবে বেড়ে যায় এবং এইটা সব সরকারের জন্যই, সবার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবং 2 দফা বাড়ে, একটা হচ্ছে রোজার শুরুতে বাড়ে আর একটা ঈদের সময় বাড়ে। তো আমার কাছে মনে হয় এইটা চ্যালেঞ্জ, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনা, মানুষে যে বৈষম্য, এবং এটা জুলাই অভ্যুত্থান ছিল, সবচেয়ে গরিব মানুষের পার্টিসিপেশন বেশি, রিকশাওয়ালা, ফেরিওয়ালা সহ আপামর স্বল্প আয়ের মানুষ এই লড়াইতে তারা অংশগ্রহণ করেছে এবং তারাই বেশি রক্ত দিয়েছে। অতএব সেইটা বিবেচনায় রেখে বৈষম্যের অবসান করাও এই সরকার একটা কর্তব্য। প্রথমে সাইদ ভাই নির্বাচন সুষ্ঠু হওয়ার ব্যাপারে সরকারকে ধন্যবাদ দিলেন না, আমি সরকারকে ধন্যবাদ দিব না, আমি ধন্যবাদ দিব সেনাবাহিনীকে, মোর প্রিসাইসলি ফাইল অর্থাৎ যারা গ্রাউন্ডে ছিল তাদেরকে। সরকারকে আমি কোনো ক্রেডিট দিব না, কারণ আমরা দেখছি রেজাল্ট দিতে দেরি হবে, 6 মাস পরে এগুলি শুনছি আমরা, এগুলি টিকে নাই শেষ পর্যন্ত। যাই হোক, সেনাবাহিনী মোর প্রিসাইসলি আপনার একদম নিচের লেভেলের যারা 5 অগাস্টে বলছিল আমরা গুলি করতে পারবো না। দেখেন কোন প্রেমিসের উপরে দাঁড়িয়ে তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছে, এটা আমাদের একটু বুঝতে হবে। তারপরে চ্যালেঞ্জ, গত 18 মাস সরকারের নির্বিকারত্বে 2টো বিষয় আমাদেরকে রুল করছে, এই দেশকে শাসন করছে 2টা কনসেপ্ট, একটা হচ্ছে মবক্রেসি আর একটা হচ্ছে ফ্যানাটিসিজম। তো মবক্রেসি যখন রুল করে তখন উই আর গভর্ন বাই ইগনোরেন্স, আর ফ্যানাটিসিজম যখন ধর্মান্ধতা, ধর্ম না কিন্তু, ধর্ম এবং ধর্মান্ধতা কিন্তু আলাদা বিষয়। যখন ফ্যানাটিসিজম রুল করে উই আর রুল বাই সুপারস্টিশন, কুসংস্কার, অন্ধবিশ্বাস দ্বারা রুল হই, এবং গত 16-17 মাস আমরা এইভাবে রুল হয়েছি, গভর্ন হয়েছি আমরা বাই ইগনোরেন্স অ্যান্ড বাই সুপারস্টিশন। এই জায়গাটা বুঝতে হবে আমাদের। আরেকটা জিনিস বুঝতে হবে, ফাইটটা কী হয়েছে এই ইলেকশনটা। ফাইটটা হয়েছে প্রথমত লিবারেল ডেমোক্রেটস ভার্সাস আলট্রা রাইটিজম। বিএনপি লেড লিবারেল ডেমোক্রেসি অ্যান্ড 11 পার্টি অ্যালায়েন্স, তারা রাইটিজম কী করছে। আরেকটা হচ্ছে তারেক রহমান বলছিলেন যে আমরা ধর্ম দিয়ে নয়, আমরা মেধা দিয়ে ছাড়ব, অর্থাৎ দ্য ফাইট ওয়াজ বিটুইন মেরিটোক্রেসি ভার্সাস থিওক্রেসি। এটা বুঝতে, এটা কিন্তু বটম লাইন। মেধাতন্ত্র বনাম ধর্মতত্ত্ব,
এই ফাইটটা এভাবে হয়েছে এবং মেরিটোক্রেসি ওয়ান ওভার, এটা হচ্ছে পাটাতন। এখন এখানে দাঁড়ায় আমরা দেখতেছি যে নানা রকম চ্যালেঞ্জ তৈরি হয়েছে এবং মানে এই যে বিদায়ী সরকার সেটা ইচ্ছাকৃতভাবে হয়তো কোনো কোনো চ্যালেঞ্জ তৈরি করছে, আমার কাছে যেটা মনে হচ্ছে। মানে একটা ধরেন এই যে কি বলে যে সরকারি কর্মচারীর বেতন ডাবল করে দেওয়া হয়, আপনি যদি এক্সিকিউট না করেন তাহলে তো রাস্তায় নামবে। আমরা তো এই ট্রেডিশনের মধ্যে আসি না যে আপনি বলছেন যে সরকারের জন্য ওই বিদায়ী সরকার একটা চ্যালেঞ্জ রেখে গেল। তারপরে ধরেন যে এই যে নন ডিসক্লোজার এগ্রিমেন্টের যে চুক্তিগুলি হচ্ছে, হলো একটা তো শুল্ক, হ্যাঁ, এটার ভিতরে কী আছে আমরা জানি না। ব্যবসায়ীরা তো ওয়ারিড, তারা বলতেছে যে কী এখানে আছে। আচ্ছা, সরকারই নিজে কিছু কিছু চ্যালেঞ্জ তৈরিছে, এটা রিলে রেসের মতো এই সরকার এটা করবে, ইনহেরিট করবে। দেখেন, চ্যালেঞ্জগুলি আমরা যদি ক্যাটাগরাইজ করি তাইলে কয়েকটা ক্যাটাগরিতে ফেলতে পারি আমরা। একটা হচ্ছে ইকোনমিক চ্যালেঞ্জ, একটা হচ্ছে পলিটিক্যাল চ্যালেঞ্জ, একটা হচ্ছে সোশ্যাল চ্যালেঞ্জ, আর একটা হচ্ছে জিও পলিটিক্যাল চ্যালেঞ্জ আমরা যদি ক্যাটাগরাইজ করি। এবং ইকোনমিক চ্যালেঞ্জটা মানে একেবারেই আপনার কি বলে আশঙ্কামূলক। যেমন আমি নিজের কথা বলবো না, মানে আমি এমন কোনো লোক না যে আমার কথা বিশ্বাস করতে হবে, আমি তাদেরকে কোট করব, তারা রেসপন্সিবল লোক। যেমন ধরেন বাংলাদেশ ব্যাংক বলতেছে যে মুদ্রানীতিতে তাদের যে অবজারভেশন, তারা বলতেছে যে আপনার অর্থনীতি সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে, ঠিক আছে। আচ্ছা, খোদ আপনার ফাইন্যান্স অ্যাডভাইজার তিনি বলতেছেন যে আপনার ঋণ খেলাপি এবং ক্রেডিট সাপ্লাইং ইত্যাদি আমাদের অর্থনীতি চাপে আছে। আচ্ছা, দেবপ্রিয় হি সাপোজ টু বি ওয়াজ ওয়ান অফ দি ক্লোজ অ্যাসোসিয়েট অফ দি প্রেজেন্ট গভর্নমেন্ট। নতুন গভর্নমেন্ট অলরেডি শপথ নিয়েছে। তো যাই হোক, লাস্ট গভর্নমেন্ট উনি শ্বেতপত্র করছে ইত্যাদি, হ্যাঁ, এক ধরনের ব্ল্যাঙ্ক চেক উনি দিয়ে দিয়েছিলেন। তো উনি বলতেছেন যে দম ফুরাই গেছে সরকারের অর্থনীতি ইত্যাদি, হ্যাঁ। আচ্ছা, তবে দেখেন গত 15-16 মাসে মানে করাপশনের যে ইন্ডেক্স 1 স্টেপ ডাউন, ওকে, ইনভেস্টমেন্ট নাই। এবং দেখেন এটা খুবই মানে দুঃখজনক যে আশিক চৌধুরী এবং লুৎফি সিদ্দিকী তারা কি করলো, মানে এই যে হাইপ তুললো আর কি, হ্যাঁ, ইনভেস্টমেন্টের হাইপ তুললো, মানে কিছুই করলো না। এখন তারা একটা ক্রেডিট নেবে, তারা তো ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে ডাভোসে গিয়ে বললো যে আমরা দেখেন বাংলাদেশে কী করে আসছি আর কি করছে। একটা হিউমার করতে হয়, তাদের ইকোলজিতে তাদের অবদান হচ্ছে আমাদের ব্রয়লার মুরগির অবদানের ইকোনমিতে, হ্যাঁ, আমাদের ব্রয়লার মুরগির যে অবদান সেরকম কিছুই করে নাই। এবং আপনি ইনভেস্টমেন্টের অবস্থা তো খুবই খারাপ শেষ করে। আচ্ছা, এটা আরও আছে, তারপরে ধরেন যে ইনফ্লেশন সাউথ এশিয়াতে হাইয়েস্ট, জিডিপি কম, তারপরে নানা রকম সমস্যা আছে আর কি। আচ্ছা, পলিটিক্যাল প্রবলেম, যেমন ধরেন যে এই যে গভর্নমেন্টকে ডিস্টেবিলাইজ করার জন্য আমাদের তো একটা মানসিকতার সাইকিতে তো এক ধরনের চেঞ্জ আসছে 5ই আগস্টের পরে। আমরা তো এখন ওই মানে কাউকে শান্তিতে থাকতে দেই না, একটা অশান্তি তৈরি করার একটা মানসিকতা তৈরি হয়েছে, হ্যাঁ, মানে ফর রিজন অর নো রিজন, খামাখা একটা ডিস্টেবিলাইজ করার চেষ্টা হবে। তারপরে ধরেন যে মবক্রেসি যদি দূর করা না যায়, তো ফ্যানাটিসিজম যদি দূর করা না যায়, এগুলি এক্সট্রা প্রেশার তৈরি করবে ইত্যাদি। আচ্ছা, সবচেয়ে বড় হচ্ছে যে আপনার যেটা আমি আগের টার্মে বলতেছিলাম, জিও পলিটিক্সের যে মানে চ্যালেঞ্জগুলো, এইটা কিন্তু অলরেডি কিন্তু বলতেছে অনেকে, যে চাইনিজ স্পোক্সম্যান বলতেছে যে রোড অ্যান্ড বেল্ট ইনিশিয়েটিভে আপনাদের কি হবে, ওইদিকে আমেরিকার স্পোক্সম্যান এক ধরনের কথা বলতেছে। এখন আমি যেটা তারেক রহমানের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা, সেটা হচ্ছে যে একদম হাইয়েস্ট অর্ডার অফ ডিপ্লোমেসি তাকে নিতে হবে, হ্যাঁ। আপনি যদি চায়নাকে কন্টেইন করেন তাইলে আমেরিকা হোস্টাইল, আবার আমেরিকায় কন্টেইন চায়না হোস্টাইল, এদিকে আবার আমাদের বিগ ব্রাদার আছে ইন্ডিয়া, হ্যাঁ, তারপরে নতুন অ্যাক্টর টার্কি, পাকিস্তান ইত্যাদি, সবটা মিলে একটা মানে জিও পলিটিক্সটা খুব জটিল অবস্থায় আছে। এবং এটাকে হ্যান্ডেল করতে গেলে একেবারে মানে সুপার ডিপ্লোমেসি নিতে হবে, হ্যাঁ। যেহেতু আমাদের উইপন নাই, আমাদের তো উইকার নেশন, যেহেতু আমাদেরকে মানে হাই ডিপ্লোমেসি দিয়ে কম্পেনসেট করতে হবে, একেবারেই কম্পেনসেট করতে হবে। এবং এই সবটা মিলে আমি আসলে খুব
মানে দুশ্চিন্তাগ্রস্ত সত্যি বলতে কি, যে আমাদের সোশ্যাল ডিনামিক্সটা এমন একটা জায়গায় আসছে জি। যে একটা স্টেবল গভর্নমেন্ট প্রতিষ্ঠা করা, একটা সুস্থির সরকার প্রতিষ্ঠা করা, ইটস এ টাফ জব, হ্যাঁ। এবং এটা কী হবে আমি জানি না। তো আই হোপ যে এভরি স্টেক হোল্ডার অফ দ্য সোসাইটি উইল কোঅপারেট ফর প্রেজেন্ট গভর্নমেন্ট, কারণ ক্ষতি যা হওয়ার হয়ে গেছে, 18 মাসে যা ক্ষতি হওয়ার ইরিপেয়ারেবল, হ্যাঁ, যা ক্ষতি করছে আর কি ইউনূস সাহেব, হ্যাঁ। মানে এগুলি আপনি তো ওই চান্স দিলেন না বর্তমান অন্য আরেক সময়, আর এটা নিয়ে তো অনেক আলোচনা করেছেন গত 17 না, মাস শেষ হয়নি শেষ হয়নি। এখন আপনার তাহলে বই লিখবার সময় এসছে। ক্লোজিং রিমার্কস খুব ছোট্ট করে। আচ্ছা, যে জিনিসটা হচ্ছে যে সরকারের সামনে তো চ্যালেঞ্জগুলো তো আমরা আলাপ জাস্ট করলাম। 1 থেকে 1.5 মিনিট তোমার সময়। সরকারের ইতিবাচক দিক হচ্ছে যে ব্যাপক জনগণ তার দিকে তার সমর্থন আছে, ব্যাপক এগুলো তার ইতিবাচক দিক। আর সবচেয়ে এটি আবার অনেক সময় নেতিবাচক দিক, কেন মানুষের আকাশ ছোঁয়া স্বপ্ন, এই স্বপ্ন পূরণ করা খুব কঠিন ব্যাপার। যেমন ধরুন যে স্বাধীনতার পরে, আমি স্বাধীনতার সঙ্গে মুক্তিযুদ্ধের সাথে কোনো ঘটনা তুলনীয় নয়, তবে একটা বলি, স্বাধীনতার পরে মানুষের একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, আকাশ ছোঁয়া আকাঙ্ক্ষা, এবং সেগুলো যে কারণে তারা সেই সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সামনে রেখে স্বপ্ন দেখেছিলেন। স্বপ্ন পূরণ না হয় তো মানুষ তো হতাশ হয়েছিল, এমনকি বঙ্গবন্ধুর ভাবমূর্তিও কিন্তু পাতালে নেমে এসেছিল। তো এই ঘটনাটা হয়েছে। তো আজকের মানুষেরও কিন্তু এই জুলাই অভ্যুত্থানের ভিতর দিয়ে একটা স্বপ্ন দেখছে, অনেক বড় স্বপ্ন। এটা বাস্তবায়ন করা তো নিঃসন্দেহে বড় চ্যালেঞ্জ। এর মানে এটা অসম্ভব কিছু না, নিশ্চয়ই রাজনৈতিক ডিটারমিনেশন যদি থাকে, অঙ্গীকার থাকে, সম্ভব। আমাদের মনে রাখতে হবে, একটা পত্রিকা আজকে দেখলাম 13 লাখ কোটি টাকা হচ্ছে ঋণের বোঝা আমাদের মাথায়। তো 13 লাখ কোটি, 23 লাখ কোটি, তো 23 লাখ কোটির ঋণের বোঝা নিয়ে আমাদেরকে চলতে হবে। সেখানে একটা দেশের ডেভেলপমেন্টের, এখন আমরা বাংলাদেশে এটা ব্যাখ্যা করা যেতে পারে যে স্টেজে আসছি, এখানে ডেভেলপমেন্টের শর্ত হচ্ছে ঋণ কমতে থাকবে, ঋণ কোনোভাবেই বাড়তে দেওয়া যাবে না। তো এই জায়গা থেকে আমার মনে হয় যে সরকারকে চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে, তবে সম্ভব। পলিটিক্যাল উইল হচ্ছে। দেড় মিনিট হ্যাঁ, সেটা তারেক রহমানের প্রতি আমার একটা টিপস আর কি। সেটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে যে আপনার স্ট্র্যাটেজি ইজ অ্যাবাউট চয়েস অ্যান্ড ইমপ্লিমেন্টেশন ইজ অ্যাবাউট অ্যাকশন। স্ট্র্যাটেজি ঠিক করার অ্যাকশনে যেতে হবে। আর 2 নম্বর হচ্ছে যে আপনাকে বাংলাদেশটাকে মনে করতে হবে ইট ইজ এ ফেসলেস সোসাইটি, কারো চেহারা নাই, কাজ আছে, হ্যাঁ, যে এটা বা আওয়ামী লীগ, এটা বিএনপি, এটা জামাত, এটা ইট শুড বি এ ফেসলেস সোসাইটি, এবং ওইভাবেই আপনাকে দিতে হবে। এবং আইনের শাসন যেটা আর কি, হ্যাঁ, আইনের শাসনের ব্যাপারে আমার একটা কথা আছে। সবাই বলে কি নোবডি ইজ অ্যাবভ ল, কিন্তু এটা বলে না যে নোবডি ইজ অলসো বিলো ল। এটা কিন্তু কেউ, সবাই বলে অ্যাবভ ল, অ্যাবভ ল তো আছেই, আইনের ঊর্ধ্বে কেউ না, কিন্তু আইনের নিচেও কেউ না, অর্থাৎ আইন দ্বারা কেউ যেন সাপ্রেস না হয়। ফলে মানে নোবডি ইজ অ্যাবভ ল, নোবডি ইজ বিলো ল, এবং দি কান্ট্রি শুড বি এ ফেসলেস সোসাইটি। কারো চেহারার দিকে তাকানো যাবে না, ইরেসপেক্টিভ অফ পলিটিক্যাল অপিনিয়ন, আপনাকে রুল করতে হবে। দর্শক অনুষ্ঠান শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয়মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয়মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার মাহবুব কামাল এবং মিস্টার আবু সাইদ খান, অসংখ্য ধন্যবাদ এই আলোচনায় অংশ নেবার জন্য। দর্শক, 2জন সিনিয়র সাংবাদিক দেশের সর্বশেষ বিষয় আসে নিয়ে আলাপ করছিলেন। আশা নিরাশার কথা বলেছেন, সম্ভাবনার কথা বলেছেন, শুভ কামনার কথা বলেছেন, শঙ্কার কথা বলেছেন। একটা নতুন সরকার যাত্রা শুরু করলো প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার নেতৃত্বাধীন মন্ত্রিসভা, এবং সেই সঙ্গে নতুন একটা সংসদও যাত্রা শুরু করলো। যেহেতু তারা জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন এবং আজকে তাদের প্রথম দিন, যাত্রা শুরুর দিন, আমরা তাদের অভিনন্দন জানাই এবং একই সঙ্গে তাদের জন্য আমাদের শুভ কামনা। কিন্তু মাথায় রাখতে হবে যে বাংলাদেশের মতো একটা দেশ অত্যন্ত অত্যন্ত জটিল একটা দেশ, অসংখ্য মানুষ, ছোট্ট ভূমি এবং অসংখ্য সমস্যা। তারা যদি সমাধানের পথে এগোতে থাকেন, মানুষ তাদের সঙ্গে থাকবে। সেই পথে যদি তারা না হাঁটেন, মানুষ তাদের সমর্থন কমতে শুরু করবে, এবং আমাদের জনগণের মধ্যে ধৈর্য একটু কম আছে, সেটাও তাদেরকে মাথায় রাখতে হবে। ঐতিহাসিকভাবেই আমাদের এই প্রবণতা আছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা যারা আজকে তাদেরকে শুভকামনা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি, এবং পেশাগত, যেহেতু আমরা 3জনই যে পেশার মধ্যে আছি, আমাদের মূল কাজ হচ্ছে তাদেরকে নজরদারির মধ্যে রাখা
এবং তাদের কার্যক্রমকে কর্মকাণ্ডকে সবসময় চ্যালেঞ্জের মধ্যে রাখা, প্রশ্ন করা এবং সেটাকেও তারা সহমর্মিতার সঙ্গে সহিষ্ণুতার সঙ্গে গ্রহণ করবেন আমরা আশা করব। সেটা যদি না করতে পারেন তাদের বিপদের আশঙ্কা আরও বেশি থাকবে। যারা বিজয়ী হয়েছেন, শপথ নিয়েছেন, মন্ত্রিসভায় আছেন এবং স্বয়ং প্রধানমন্ত্রী তারেক রহমান, আপনাদের সবার জন্য শুভকামনা এবং আপনাদের সবাইকে অভিনন্দন। দর্শক মণ্ডলী, আপনাদের সবার জন্য শুভকামনা।